আজ আমি খুব খুশি হয়েছি। আজ যদি তোমার মা বেঁচে থাকতেন না, উনিও খুব খুশি হতেন। তুমি আমার জন্য অনেক কিছু করেছো বাবা, মায়ের অভাব কোনোদিন বুঝতেই দাওনি। ওই তো কি যে বলো। এক্সকিউজ মি, ইয়েস, বিয়ের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আপনার পরিচয়? আপনাকেও। থ্যাংক ইউ। চিরাগ! আরে মিউজিক বন্ধ করো। বাবা বাবু, কি চিরাগ! কে করেছে এমন? বাবা, ও জান, জান। হ্যাঁ ফ্রেডি, স্যার, খুনটা এই করেছে আর নিজে আত্মহত্যা করেছে। আমি দুজনের বডি ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি। জানতে পারলে সে কে? না স্যার, না আইডি পেয়েছি, না পার্স পেয়েছি, না মোবাইল। পাওয়া গেছে শুধু বন্দুক। ঠিক আছে, বন্দুক আঙুলের ছাপ তো পাওয়া যাবে। যদি সে পেশাদার খুনি হয় তাহলে আমাদের ক্রিমিনাল ডেটাবেসে পেয়েই যাব। আচ্ছা, আপনারা তো খুনিকে পরিষ্কার দেখতে পেয়েছেন। কেউ কি চেনে তাকে? না স্যার, আমরা তো স্যার দেখিনি। কেউ চেনেন না ওকে? মানে ও বিনা নিমন্ত্রণে বিয়ের পার্টিতে এসেছিল? হ্যাঁ স্যার, হতে পারে গুলি যে চালিয়েছে ওকে একতরফা ভালোবাসে এরকম কোনো প্রেমিক হতে পারে। দেখা যাক। বুঝতে পারছি এই সময়টা সঠিক সময় নয় তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমাদের জন্য এটা জানা খুবই দরকারি যে চিরাগকে গুলি কে মারলো। আমি জানি না যে ও কে ছিল। আমি ওকে প্রথমবার দেখেছি। চিরাগও জানতো না যে ও কে ছিল। এলো আর গুলি চালিয়ে চলে গেল। ওর কি দোষ ছিল বাবা? অদ্ভুত ব্যাপার, একজন লোক অচেনা কারোর বিয়েতে ঢুকে তাকে গুলি করে, তারপর সে ওইখানে সুইসাইডও করে। কোনো মেন্টাল প্রবলেম নিশ্চয়ই। মানসিক অবস্থা হয়তো ঠিক ছিল না, আর কিংবা এর জীবনেই হয়তো কেউ কোনোদিন একে ঠকিয়েছিল। যেই হোক, এই খুনের ফটোগুলো সব সোশ্যাল সাইট আর খবরের কাগজে দিয়ে দিই, কেউ না কেউ তো চিনেই ফেলবে। কিন্তু তন্ময় এমন কেন করবে? পুনা থেকে মুম্বাই গিয়ে, তাও কোনো অজানা মানুষের বিয়েতে। এই কেনর উত্তর তো আমরাও খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, আপনারা ওকে শেষবার কখন দেখেছেন? কাল সকালেই দেখেছিলাম, যখন ও কলেজের জন্য বেরিয়েছিল। আর যখন সন্ধে পর্যন্ত বাড়ি ফিরল না, তখন আমি ওর সব বন্ধুদের ফোন করেছিলাম, কিন্তু কেউ জানতো না ও কোথায়। আর আজ তাহলে আপনি মিসিং কমপ্লেন লিখিয়েছেন? হ্যাঁ স্যার, এই নিতে সময় বলল যে তন্ময়ের ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। ও, আপনারা তন্ময়ের বন্ধু? হ্যাঁ স্যার, শেষবার কবে দেখেছিলেন তন্ময়কে? কাল দুপুর 2টোয়। ওর বিহেভিয়ার কেমন ছিল?
একদম নর্মাল ছিল। কেউ বলতেই পারবে না যে ও এরকম কিছু করার কথা ভাবছে। এই এই চিরাগ আর ওর গার্লফ্রেন্ড চেনেন এদেরকে? আগে না। আপনি? না ম্যাডাম। হুম? না ম্যাডাম। তন্ময়কে ওদেরকে চিনতো? না আমরা জানতাম না, তন্ময় ওকে জানতো। খারাপভাবে নেবেন না, কিন্তু তন্ময়ের কোনো কিছু কি প্রবলেম ছিল? আই মিন, কোনো মানসিক সমস্যা ছিল? কোনো মেন্টাল প্রবলেম? স্যার ওই তন্ময় আর ওর গার্লফ্রেন্ডের কিছু মাস আগে ব্রেকআপ হয়ে গেছিল। ও কিছুটা ডিপ্রেশনে ছিল। ডিপ্রেশনে ছিল? হ্যাঁ স্যার, না ভালো করে খেতো, না ঘুমাতো, এমনকি আমাদের সাথেও কথা বলতো না, শুধু নিজের ঘরেতেই থাকতো। নিজের রুমে? আপনারা এখানেই দাঁড়ান। স্যার, এটা কিসের চিহ্ন? আপনারা একটু ভেতরে আসুন। এই বেডের উপরে ছাপটা দেখুন। আমি জানি না স্যার, আগে কোনোদিন দেখিনি এই চিহ্ন। স্যার আমরাও দেখিনি। এই তন্ময় বেডে চিহ্ন এঁকেছিল, এই চিহ্নের সঙ্গে এই খুনের আবার কোনো সম্পর্ক নেই তো? স্যার, ইন্টারনেটে চেক করেছি আর লাইব্রেরিতে গিয়ে অনেক বইয়ের মধ্যেও দেখলাম, কিন্তু এই চিহ্নটার ব্যাপারে কিছু জানতেই পারলাম না স্যার। এটা যাই হোক না কেন, কিন্তু আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ। এই তন্ময় কলেজ স্টুডেন্ট, কোনো অচেনা শহরে গিয়েছে আর ওখানে কোনো অপরিচিত লোকের প্রাণ নেয় আর ও নিজে আত্মহত্যা করে, অথচ এই সব কিছুর পেছনে কোনো কারণ জানা যায়নি, কিচ্ছু না। না, এই ধাঁধার উত্তর এই চিহ্নটার মধ্যেই আছে। স্যার, হ্যাঁ, স্যার আমি তন্ময়ের ল্যাপটপটা চেক করেছি। কি পেয়েছো? স্যার নিশানের ব্যাপার তো ছেড়ে দিন, এই ল্যাপটপটাতে তো কিছুই নেই। কি? সব ফাইল ডিলিট করে দেওয়া হয়েছে, পুরো ল্যাপটপটা খালি স্যার। আমাদের কাছে রিকভারি সফটওয়্যার আছে, সেটা ট্রাই করে দেখো, যা ডিলিট হয়েছে সব পেয়ে যাবে। চেষ্টা করেছিলাম স্যার আমি, তাহলে? কিন্তু ফাইল এমন ভাবে ডিলিট করা হয়েছে যে রিকভারি সফটওয়্যারও এটাতে কাজ করছে না। এটাই বুঝতে পারছি না, তন্ময় ডিলিট করেছে নাকি অন্য কেউ করেছে। অভিজিৎ, সে যেই হোক না কেন, সে জানতো যে তন্ময়ের মৃত্যুর পর ল্যাপটপটা আমাদের কাছে আসবে, সেই জন্য সব প্রমাণ মুছে দিয়েছে। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, বিয়ে বাড়িতে নিমন্ত্রিত একজন তার নিজের মোবাইল ফোন দিয়ে এটা রেকর্ড করেছিল। মাই গড। স্যার, এ মারা যাওয়ার আগে চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করছিল। হ্যাঁ, ফেডরিক, আবার একটু চালাও তো, স্লো মোশনে। হ্যাঁ, যে এরকম একটা কিছু বললো না? স্যার জান, ও জান বলছে স্যার। তারপরে আচ্ছা, তন্ময় কার নাম করছিল? জান? জান নাকি যে দিয়ে শুরু অন্য কোনো নাম? আরে আমরা কতদিন বাদে ঘুরতে বেরোলাম বল। ওহো, নেহা কোথায় যাচ্ছিস ওখানে? নেহা, নেহা, নেহা শোন তো। নেহা, নেহা, নেহা।
নেহা, আপনি আমাকে চেনেন? নেহা চোখ খোল, নেহা চোখ খোল। কি হয়েছে তোর নেহা? নেহা, ওই মহিলাটা মেরেছে। পঙ্কজ, ওই দিকটা চেক করো। আপনারা একটু পেছনে সরে যান, দেখি প্লিজ, পেছনে সরে যান, সরে please। যান। পিছিয়ে যান আপনারা, সবাই পিছিয়ে যান প্লিজ। আচ্ছা, এই লাশটাকে প্রথম কে দেখেছিল? আমরা দেখেছি আপনারা কি? স্যার, আমরা নেহার বন্ধু। এখানে ঠিক কি হয়েছিল বলুন তো? আমরা তিনজন আর নেহা নিচে ঘুরতে এসেছিলাম। ওই যে মহিলাটি আছে না, ওই আন্টি হঠাৎ করে এলো আর ছুরি মেরে দিল ওকে। ছুরি মেরে দিয়েছে? আপনি স্যার, আমি নেহার বয়ফ্রেন্ড বিশাল। এই সব আপনাদের সামনে হয়েছে আর আপনারা এটা বাধা দেওয়ার চেষ্টা করেননি? এসব এমনই হঠাৎ হলো যে আমরা কিছু বুঝতেই পারিনি। ওই মেয়েটা কে ছিল যে ছুরি মেরেছে? আমরা একদম চিনি না ওনাকে, আর নেহাও চেনে না ওনাকে। আচ্ছা, আপনারা কেউ দেখেছেন এনাকে? স্যার, 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 এরা বলছে যে এরা এনাকে চেনে। আপনি এই মেয়েটাকে চেনেন? হ্যাঁ স্যার, এর নাম সোনিয়া। আমরা যে যোগা ক্লাসে যাই, এও সেখানে যেত। এ অনেকবার আমার কাছে নিজের পরিবার, বাচ্চাদের আর ঘরবাড়ির কথা বলেছে। অদ্ভুত ব্যাপার তো, একজন গৃহবধূ কাউকে খুন কেন করবে? সেটাও আবার দিনে দুপুরে, এতগুলো লোকের সামনে। তারপর নিজে ছুরি দিয়ে প্রাণ দিয়ে দিয়েছে। স্যার, এই কেসটা তো অনেকটাই তন্ময়ের কেসটার মতনই লাগছে। হ্যাঁ, সিমিলারিটি আছে, কিন্তু দুটো কেসের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা পরেই জানতে পারা যাবে। আচ্ছা, এখানে বিচে আসার আগে কিংবা খুন করার আগে কেউ সোনিয়াকে দেখেছিলেন? হ্যাঁ স্যার, আমি এখানে হাঁটাচলা করছিলাম, আমি ওই মহিলাকে দেখেছিলাম। ওর হাতে কিছু ছিল যেটাকে ও বারবার দেখছিল। ওনার হাতে কি ছিল? স্যার, ওটা আমি পরিষ্কার করে দেখতে পাইনি। স্যার, বডির কাছে তো কিছুই পাইনি। হয়তো অ্যাটাক করার সময় কোথাও পড়ে গেছে, হয়তো কোথাও ফেলে দিয়েছে বা কোথাও লুকিয়ে রেখেছে। ডাস্টবিনটা একবার দেখে নিই। হ্যাঁ পুরবি, কিছু পেলে কি? স্যার, ডাস্টবিন থেকেই ফটোর টুকরোগুলো পেয়েছি, ওটাই জুটছি। 5 মিনিট। ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার, সোনিয়া যে কলোনিতে থাকে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছি আমরা, কিন্তু ওখানে সবাই বলছে যে ও খুব ভালো আর দয়ালু মনের মহিলা ছিল। এর নাম সোনিয়া। এ অনেকবার আমার কাছে নিজের পরিবার, বাচ্চাদের আর ঘরবাড়ির কথা বলেছে। সে আজকে কাউকে খুন করলো? আরো একটা কথা জানা গেছে স্যার, 7 মাস আগে সোনিয়া 10 বছরের ছেলে কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর থেকে খুব ডিপ্রেশনে ছিল। এই কেসটা তো একেবারে তন্ময়ের মতন কেস। তন্ময় ওই ছেলেটাকে মেরেছিল, তখনও ডিপ্রেশনে ছিল। তন্ময় আর ওর গার্লফ্রেন্ডের কিছু মাস আগে ব্রেকআপ হয়ে গেছিল। ও কিছুটা ডিপ্রেশনে ছিল। আর স্যার, সোনিয়ার যে ল্যাপটপ ছিল সেটা তন্ময়ের ল্যাপটপের মতো একদম খালি রয়েছে। বুঝো স্যার, এটা তো একদমই হতে পারে না যে দুজন সাধারণ মানুষ খুন করে আবার আত্মহত্যাও করে নিয়েছে। দুটো কেসের মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো নিশ্চয়ই আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার জুড়ে গেছে স্যার। নেহার ছবি এটা। মানে সোনিয়া নেহার ফটো দেখছিল বিচে বসে। এটার একটাই মানে দাঁড়ায় যে সোনিয়া নেহাকে আগে থেকে চিনতো না। তার মানে ও আগে কখনো নেহাকে দেখেইনি। তার মানে স্যার, এই সোনিয়া নেহার খুনটা অন্য কারোর কথা শুনে করেছিল। কিন্তু স্যার, কেউ মিডল ক্লাস বাড়ির একটা মেয়েকে মেরে ফেলার জন্য কন্ট্রাক্ট কেন দিতে যাবে? সেটাই তো বুঝে উঠতে পারছি না। সে যেই হোক না কেন, তন্ময়কে কন্ট্রাক্ট দিয়েছিল
যে ওই ছেলেটাকে খুন করার জন্য, আর তারপরে সোনিয়াকেও কন্ট্রাক্ট দিয়েছিল নেহাকে মারার জন্য। তবে স্যার এই খুনিকে আমাদের তাড়াতাড়ি ধরতে হবে, না হলে জানি না হয়তো এরকম কাজ করতে আরো অন্য কাউকে বাধ্য করছে। খুব মন দিয়ে দেখো এই ফটোটা, এই ফ্রেমটা দেখতে পাচ্ছ? আরে হ্যাঁ স্যার, ফটোটা ক্রপ করা হয়েছে নাকি? হ্যাঁ ফ্রেডি, এই যে বর্ডারটা দেখছো এটা ফটো ফ্রেম। অন্য কোনো ফ্রেম থেকে জুম করে এই ফটোটা তোলা হয়েছে। এই যে এই মাঝখানে কাঁচের রিফ্লেকশনও আছে। তার মানে কেউ এই ফটো ফ্রেম থেকে ছবি তুলে এই ফটো সোনিয়াকে দিয়েছিল। আর নেহার এই ফটো ফ্রেম হয়তো ওর পরিবারের কারো কাছে থাকবে, না হলে ওর বিশেষ কোনো বন্ধুর কাছে। স্যার, দুজন বন্ধুর বাড়িতে তো কিছুই পাইনি। নেহা 3 নম্বর বন্ধুর বাড়িতে দেখা যাক। স্যার, হ্যাঁ পুরবি, স্যার এটা তো সেই ছবিটা। কারেক্ট। ওই ছবিটা বের করো তো। ফ্রেমটাও এটাই, আর এই ছাদের রিফ্লেকশনও এতে দেখা যাচ্ছে। তাহলে এই হলো সেই। নেহার খুন তো সোনিয়াই করেছে না? তো আমাদের সবাইকে কেন ডাকা হয়েছে? যদিও নেহাকে খুন সোনিয়াই করেছে, কিন্তু নেহাকে খুন করার জন্য সোনিয়াকে অন্য কেউ কন্ট্রাক্ট দিয়েছিল, অন্য কেউ। আর সেই অচেনা ব্যক্তি এখন এই মুহূর্তে উপস্থিত আছে আমাদের মাঝে। কেউ? সে তুমিও হতে পারো। তুমি তুমি নাকি মায়া তুমি? আমি কেন খুন করব? ও তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল। এটাই তো আমরা জানতে চাইছি মিস বেস্ট ফ্রেন্ড। কেন তুমি নেহাকে খুন করিয়েছো? হোয়াট? মায়া তুমি? হ্যাঁ, ওর ঘর থেকেই আমরা এই ফটো ফ্রেমটা পেয়েছি। আর এই ফটোটা থেকেই নেহার ফটোটা ক্রপ করে দেওয়া হয়েছিল সোনিয়াকে কন্ট্রাক্ট দেওয়ার সময়। নেহার ছবি তো আমাদের সবার কাছে আছে, আর তাও ফ্রেম করে রাখা আছে। দেন হোয়াই মি? সেটা এই কারণে মায়া, বাকিদের কাছে যে ফটোগুলো আছে না, তাতে তোমার ঘরের ছাদ নেই, ছাদের রিফ্লেকশন। তাড়াতাড়ি বলো। আমি মারতে বলেছিলাম নেহাকে, কারণ আমি বিশালকে ভালোবাসি। আর নেহা প্রথম থেকে এই কথাগুলো জানতো। নেহা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ও আমার ফিলিংস নিয়ে একটুও ভাবেনি। এরা দুজন বিয়ে করতে চলেছিল। কিন্তু মায়া, তুমি এটা কেন করলে? তুমি জানোই তো যে আমি নেহাকে কতটা ভালোবাসি, তাই না? যদি আমি নিজের ভালোবাসা না পাই, তো অন্য কেউ সেটা পাবে না। তার জন্য আমি ইন্টারনেটে নেহা বিশালকে আলাদা করার আলাদা আলাদা উপায় খুঁজতে লাগলাম। একদিন কেউ আমাকে অনলাইন কন্ট্যাক্ট করলো আর বলল ডার্ক ওয়েবে একটা সিক্রেট ওয়েবসাইট আছে, যদি সেখানে আমরা টাকা দিই যে কারুর খুন করাতে পারি। ওই ওয়েবসাইটের নামটা কি? আমি ওয়েবসাইটের নামটা জানি না, কারণ উনি আমাকে বলেননি সেটা। কিন্তু এটা বলেছিলেন যে নেহার একটা ছবি আর 20 লাখ টাকা দিলে আমার কাজ হয়ে যাবে। তার জন্য আমি আমার মায়ের হীরের হারটা বেচে দিয়েছি আর ওনাকে টাকা দিয়ে দিয়েছি। ওই লোকটার সঙ্গে তুমি দেখা করেছিলে? না স্যার, কারণ উনি বলেছিলেন ব্যাগে টাকা আর নেহার ছবি রাখার জন্য, আর আর রাস্তায় রেখে দিতে, আর স্পেশালি বলেছিল পেছন ফিরে না দেখতে। ব্যাস, আমি তো
সেটাই করেছি। স্যার, এটা কেমন ওয়েবসাইট যেটা প্রকাশ্যে কাউকে খুন করার কন্ট্রাক্ট নিয়ে থাকে? জানি না, কিন্তু তন্ময়ের বাড়ি থেকে যে চিহ্নটা পেয়েছি ওই চিহ্নের সঙ্গে নিশ্চয়ই এই ওয়েবসাইটের কোনো না কোনো সম্পর্ক আছে। আমায় ক্ষমা করে দিন স্যার, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমার নিজের বন্ধুকে মেরে ফেলা উচিত হয়নি। ভুল নয়, তুমি অপরাধ করেছো। ইন্টারনেটে এরকম অনেক কেউ আছে যে তোমাদের মতো বোকাদের কাজে লাগিয়ে টাকা ইনকাম করে। এদের থেকে সবসময় সাবধান থাকা উচিত। আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিন। মায়া, ক্ষমা করলে আইন তোমাকে করবে, কিন্তু তোমাকে আমাদের সাহায্য করতেই হবে, বুঝেছো? তোমার কি মনে হলো এই পুরো টাকা একাই খরচা করবে? হ্যাঁ, সিআইডি এখানে? এটা আমাদেরই প্ল্যান ছিল, তোমাদের মতো লোকেদের কাছে পৌঁছানোর জন্য। এই, এই এই কি আছে? ছিল এ? মুখ খোল, মুখ মুখ খোলো। খোল। মুখ খোলো। এই এ তো মরে গেল। স্যার, এর নিশ্চয়ই কোনো বস আছে স্যার, ওই ওয়েবসাইটের যারা মানুষকে মারার কন্ট্রাক্ট নেয় স্যার। ও, মনে হচ্ছে এই ভয়েই ও আত্মহত্যা করে ফেললো। একটু দেখো এখানে কিছু পাওয়া যায় কিনা। স্যার, হ্যাঁ, এর কম্পিউটারে কতগুলো নামের লিস্ট রয়েছে। এই দেখুন স্যার, এই ডিপ্রেশন রিলেটেড একটা ওয়েবসাইট রয়েছে স্যার, যার মেম্বার এরা ডিপ্রেশনের ব্যাপারে একে অপরের সঙ্গে সব শেয়ারও করেছে। এই ডিপ্রেশনের রুগীদের ডেটা কেন রেখেছে? এই দেখুন স্যার, এই সোনিয়া স্যার, ও লিখেছে যে আমার মেয়ের মৃত্যুর আঘাত আমি সহ্য করতে পারবো না। একটা কাজ করো, স্ক্রল করো নিচে, হতে পারে তন্ময়ও আছে এর মধ্যে। স্যার এই দেখুন, আমার আরতি আমায় ছেড়ে দিয়েছে। আমার এই পৃথিবীতে বেঁচে থেকে আর কোনো লাভ নেই, আমার জীবনে আর কোনো উদ্দেশ্যই নেই। তার মানে কেউ তো আছে যে ডিপ্রেশনে ভোগা লোক দিয়ে এইগুলো করাচ্ছে, ওদের ভুল বোঝাচ্ছে, যাতে এই লোকগুলো অন্য কাউকে খুন করে নিজের জীবন দিয়ে দেয়। পঙ্কজ, একটা কাজ করো, এই লিস্টে যত নাম আছে আমাদের সবার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। লিস্টে নাম অনেকগুলো আছে আর সময়ও কম আমাদের কাছে। চলো। স্যার, ওই লিস্টে যাদের নাম ছিল আমি সবার সঙ্গেই কথা বলেছি, কিন্তু স্যার আমি তেমন কিছু জানতেই পারিনি। একটা মেয়ের ব্যাপারে বলছিলে না, কি নাম ওর? হ্যাঁ স্যার, ওকে পুরবি নিয়ে আসছে। ওকে, আসুন স্যার, এই সেই মেয়ে। ওর স্বামীর মৃত্যুর পর ওই ফোরামে ওই পোস্ট লিখতো। হ্যাঁ স্যার। শোনো, এই সিম্বলটাকে দেখো। স্যার, এটা তো ওই চিহ্নটাই যেটা ওই। দেখুন, আপনি ভয় পাবেন না, এই ব্যাপারে আপনি যা যা জানেন সব বলে দিন। স্যার, অ্যাকচুয়ালি কিছু সপ্তাহ আগে আমার কাছে একটা মেল আসে, যেটায় লেখা ছিল যে কেউ একটা ওয়ার্কশপ করছে, যেটায় তারা ওই লোকগুলোকে সাহায্য করতে চেয়েছিল যারা নিজের কাউকে হারিয়েছে। ও, তো ব্যাস, আমি ওই ওয়ার্কশপের জন্য হ্যাঁ বলে দিয়েছিলাম। তারপরে? তার কিছু সপ্তাহ বাদেই পোস্টে একটা চিঠি আসে, আর আমি ওই ওয়ার্কশপের জন্য বেরিয়ে পড়ি। আর তারপর ওরা আমায় ভ্যানে করে নিয়ে যায়, যেটা একটাও জানলা ছিল না। তারপর আমি একটা অদ্ভুত জায়গায় পৌঁছলাম, আর তারপর ওই ঘরেই আমি এই চিহ্নটা দেখি। এই দুনিয়া একটা নদীর মতো, একটা সমুদ্র, দুঃখের সমুদ্র। আমরা সবাই এখানে সুখের সন্ধানে ঘুরছি, যখন আমাদের একটাই আসল উদ্দেশ্য হলো
দুঃখ ভোগ করা, কিন্তু কোনো ব্যাপার নয়। আমি তোমাদের মতো হারিয়ে যাওয়া মানুষদের এই অন্ধকার থেকে দূর ওই আলোতে নিয়ে যাব। আমি তোমাদের সবাইকে শেখাবো যে কিভাবে এই দুঃখের সমুদ্রে খুশির নৌকা চালাতে হয়। তাহলে বলো, তোমরা আমার সাথে আছো? হ্যাঁ, আছি। তোমরা সবাই জানেশের সাথে আছো? হ্যাঁ, আছি। তাহলে মারা যাওয়ার আগেই তন্ময় এরই নাম নিচ্ছিল স্যার। জান, এমন একটা লোক যে মানুষের মধ্যে অন্ধবিশ্বাস ছড়াচ্ছে, আর লোকে ওকে ভরসাও করছে, বিশ্বাসও করছে। স্যার খুব তাড়াতাড়ি ওকে আমাদের ধরতেই হবে। কোথায় নিয়ে গিয়েছিল তোমাকে? তোমার কিছু মনে আছে? না স্যার, ওই ভ্যানে একটাও জানলা ছিল না, তাই আমি কিছু দেখতে পাইনি। অভিজিৎ, এই লিস্টে যতজন লোক আছে সবার সঙ্গে কন্ট্যাক্ট করো। জানি না ওদের পরের শিকার কে হবে আর কে হবে খুনি। কফি শপ পৌঁছো এখন, এক্ষুনি। আচ্ছা, ওরা তোমায় কোথায় নিয়ে গিয়েছিল, কত দূরে, কোথায়, কিছু কিছু মনে আছে তোমার? এত সপ্তাহ হয়ে গেছে যে আমার কিছুই ভালো করে মনে নেই। কিন্তু তোমার কিছু তো মনে আছে? ওখানে যেতে কতটা সময় লেগেছিল? আই থিঙ্ক আধ বা 1 ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি লেগেছিল। ও সরি সরি। স্যার, আমার আরেকটা জিনিস মনে পড়েছে, যে রাস্তা দিয়ে ওই ফ্যানটা যাচ্ছিল ওই রাস্তা অনেক গর্ত ছিল, আর ট্রেনের আওয়াজও শুনতে পেয়েছিলাম আমি। আচ্ছা, আর যখনই ট্রেনের আওয়াজটা শুনতে পেয়েছিলাম তার কিছুক্ষণ বাদেই ভ্যানটা থেমে গেছিল। তাহলে তো আমরা সঠিক রাস্তাতেই এসেছি। এই নাও কফি খাও। আপনি আমাকে এখানে ডেকেছেন? কি হলো? কাজটা মাঝপথে কেন ছেড়ে এলে? আমার দ্বারা এটা হবে না। একটা নিরীহ বাচ্চাকে অনাথ করতে চাই না। আমি না কারোর প্রাণ নেব আর না নিজের প্রাণ দেব। জেনিসকে দেওয়া কথা এত সহজেই তুমি ভুলে গেলে? দুঃখ থেকে তুমি মুক্তি পেতে চাও না? আমি এটা খুব ভালো করে বুঝতে পেরেছি। দুঃখের থেকে মুক্তি পেতে নিজের প্রাণ নয়, বরং জীবনের সমস্যা থেকে লড়াই করে পাওয়া যাবে। এই জন্য আমি ভেবে নিয়েছি, আমি আমার জীবনে নতুন করে বাঁচতে চাই। কেন নয়? জেনিসে তো এটাই বলতে চেয়েছিল যে সব মানুষের নিজের জীবনে নিজে চলার মতো অধিকার আছে। আমি তোমাকে টাকা দেব একটা নতুন শহরে নতুন জীবন শুরু করার জন্য। সত্যি?
থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাংক ইউ এ কাজ চলবে না, তোমার আমাকে কফিও খাওয়াতে হবে। আমি তোমাকে কফি খাওয়ালাম না, এবার তোমার পালা। কেন নয়? ওয়েটার, ইয়েস ম্যাম। একটা কফি। সরি ম্যাম, সেলফ সার্ভিস। ওকে সরি, কাউন্টার কোথায়? ওকে থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আমি এক্ষুনি কফি নিয়ে আসছি। আমার স্পেশাল কফি চাই, 2 স্পুন চিনি আর হাফ স্পুন কফির সাথে। শিওর। এক কাপ কফি, মিল্ক 1 চামচ চিনি। কি বলেছিল জিজ্ঞেস করি। এটা কি মেশাচ্ছে আমার কফিতে? নিশ্চয়ই এটা বিষ হবে। এরা এত তাড়াতাড়ি আমাকে মুক্তি দেবে না মনে হয়। হ্যালো, একটা খারাপ খবর আছে, মিশন ফেল হয়ে গেছে। ওই মেয়েটা পালিয়ে গেছে। কোনো ব্যাপার নয়, দুনিয়াটা এত বড় নয় যে কেউ জানাসের হাত থেকে পালাবে। সবাইকে কাজে লাগিয়ে দাও, প্রত্যেককে মেসেজের সাথে একটা করে ফটো পাঠিয়ে দাও। আর হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আমি ভালো খবর শুনতে চাই। খারাপ খবর নয়, অনন্যার মৃত্যুর ভালো খবর। স্যার, এই রেলওয়ে ট্র্যাক্সের কাছে তো এটাই শেষ জায়গা। বেশিরভাগ সময় শেষ জায়গাতেই সাফল্য পাওয়া যায় পূরবী। কার সাথে দেখা করতে চান? এই ফার্ম হাউসের মালিককে। মালিক তো বিদেশে থাকে, আমি এখানকার কেয়ারটেকার। তাহলে ফার্ম হাউসটা একবার দেখে নি। বাহ বাহ বাহ, আপনার মালিকের বাংলো তো আরে, খুবই স্যার। সুন্দর। হ্যাঁ, আরে আপনারা দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? হ্যাঁ, যদি আপনারা ফার্ম হাউস কিনতে চান তো ভুলে যান, আমাদের সাহেব বিক্রি করবে না। কোনো ব্যাপার না, আমি অন্য ফার্ম হাউস কিনে নেব। আচ্ছা, এখানে কি আশেপাশে আছে কোনো খালি বাড়ি বা কোনো ফার্ম হাউসের মতো? স্যার, 15 মিনিট এগিয়ে গেলে একটা ফার্ম হাউস আছে, ফাঁকাই থাকে, পারলে আপনারা দেখে নিন। থ্যাংক ইউ। স্যার, স্যার এটাই ওই জায়গা। এই লোকটা ওয়েডিংটাই পড়ে আছে। তোমাদের কি মনে হয় আমি তোমাদের চিনতে পারিনি? আরে তোমরা সিআইডি অফিসার, আমি দূর থেকেই তোমাদের চিনে ফেলেছি, বুঝেছো? খুব বড় ভুল করেছো আমাদের চিনে ফেলে। তোর মালিক কোথায় বল, কোথায় পাবো ওকে? আমি জানি না স্যার। ওর পার্টি কোথায় হয়? নিচে এখানকার হল ঘরে হয় স্যার। এর পরের টার্গেট কে? আমি জানি না স্যার। তোরা কাকে খুন করতে চলেছিস? বলছি স্যার, বলছি। কোথায় লুকোবো আমি ওদের থেকে? কোথায় যাব আমি? ফোনটাও এখনই বন্ধ হলো। কি করব আমি? ভিড়ের মধ্যে চলে যাই, তখনই বাঁচবো আমি। হ্যালো ম্যাডাম। এক্সকিউজ মি, আমার আপনার ফোনটা চাই। দেখুন আমার প্রাণের বিপদ আছে। বিপদ আছে? কিসের বিপদ? দেখুন আমার কাছে সময় খুব কম, প্লিজ আপনার ফোনটা দিন। ফোনটা তোলো।
হয়েছে বাবা? এত ঘাবড়ে কেন আছো? আমাকে কেউ মারতে চায়। মারতে চায়? তুমি ভয় পেও না, আমি এখনই সিআইডি কে ফোন করছি। তুমি এখানে কোথাও লুকিয়ে পড়ো। স্যার 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 আমি আপনাদের ফোন করেছিলাম। এই মেয়েটাই ছিল। হ্যাঁ স্যার, এই মেয়েটাই ছিল। মেয়েটা কোথায়? স্যার একটু আগে তো এখানেই ছিল, এখন জানি না কোথায় গেল। থ্যাংক ইউ। হ্যাঁ। চলো আমরা খুঁজে দেখি। এই শোনো। কি হয়েছে? সরি, আপনি এই মেয়েটাকে দেখেছেন? আপনি কে? আরে বাবা, আমি সিআইডি অফিসার। দেখেছেন আপনি ওকে? একটু ভালো করে দেখুন। না। স্যার, কেউ দেখেনি স্যার। গেল কোথায় ও? এক্সকিউজ মি, আপনারা কি সিআইডি থেকে? হ্যাঁ, আমি একটা মেয়েকে দেখলাম, ওর প্রাণের ঝুঁকি আছে। কোথায় ওই মেয়েটা? ও এক্ষুনি বাইরের দিকে গেল। আমি তো এখানে। উনি সিআইডি কে বাইরে কেন পাঠাচ্ছেন? স্যার, তুমি ঠিক আছো? ওর কার হয়ে কাজ করো তুমি? জানিস কোথায় আছো? হ্যাঁ, তোমরা ওকে আসল জীবনে কেন কখনো স্বপ্নেও খুঁজে পাবে না। তাই স্বপ্নেও পৌঁছতে পারবো না? আরে স্যার, আপনি যাচ্ছেন কোথায়? হ্যাঁ, আপনার সঙ্গে আমরা দেখা করতে এসেছি আর আপনি চলে যাচ্ছেন। বলুন না, দুঃখের চিকিৎসা কি? দুঃখের চিকিৎসা মেকআপ সরিয়ে আসল চেহারাতে ফিরে আসা। কি ঠিক বললাম তো? খুব ভালো অ্যাক্টিং করো তো বন্ধু তুমি। হ্যাঁ, তোমার তো বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাওয়া উচিত। একজন কলেজ স্টুডেন্ট হয়েও তুমি বুড়োর এত ভালো অ্যাক্টিং করছো। ঠিক বলছি তো মিস্টার আমান? থ্যাংক ইউ। হ্যাঁ, ওই যে অ্যাক্টিং এর প্রশংসা করার জন্য। আমি শুধুই কলেজ স্টুডেন্ট নয়, আমি একজন সাইকোলজি স্টুডেন্টও। অনেক বই পড়েছি মানুষদের অন্ধবিশ্বাস নিয়ে। হ্যাঁ, তো ওদের স্রেফ ওটাই শোনাও যা ওরা শুনতে চায়। ব্যাস ব্যাস, একবার ওদের দুর্বল জায়গা হাতে চলে আসলে না, ওদের দিয়ে সবকিছু করানো মুশকিল নয়। ওগুলো আমরা সব জানি, কিন্তু তুমি ওদের দিয়ে কাউকে খুন কি করে করালে, আর পরে আত্মহত্যাও করলো? এটা বেশি মুশকিল ছিল না। এই যে সন্ত্রাসবাদীরা হয় না, হয়তো ওরাও এটাই করে। ঠিক বলেছ, আতঙ্কবাদীরা জন্ম নেয় না, তাদের তৈরি করা হয়, ব্রেন ওয়াশ করা হয়, যেমন তুমি ব্রেন ওয়াশ করেছো এদের। হ্যাঁ, আমি সবার প্রথমে ডিপ্রেসড লোকেদের লিস্ট করেছি। কেউ নিজের গার্লফ্রেন্ডের চলে যাওয়ার কারণে ডিপ্রেসড ছিল, কেউ নিজের ছেলের মৃত্যুতে দুঃখী ছিল, ইত্যাদি ইত্যাদি। সো ওদের ভেতরে প্রথমেই আত্মহত্যার লুকোনো আগুন ছিল। ব্যাস, আমি তো ওই লুকোনো আগুনের ফায়দা তুলেছি। আর সেটার সুযোগ নিয়ে তুমি নিজের কাজ হাসিল করেছো। আমি তো শুধু ওদের এটাই বিশ্বাস করিয়েছিলাম যে ওই বেচারাদের সাথে ভুল হয়েছে, আর ওদের শুধু আমি ন্যায় বিচার দেব। কিন্তু এরা সবাই তো পড়াশুনো করা লোক ছিল, যারা সঠিক কি ভুল কি তার পার্থক্য বোঝে। তাহলে ওদের দিয়ে কি করে করালে খুন? আরে মুশকিল কি স্যার, এখন ওই সোনিয়ার কথাই ভাবুন না। ওর ছেলের মৃত্যু একটা অ্যাক্সিডেন্টে হয়েছিল, তো আমি ওকে শুধু এটাই বিশ্বাস করিয়েছিলাম যে এমন পৃথিবীতে অনেক লোক আছে যারা এরকম কাজ করে আরামে বেঁচে আছে। তাই আমি সোনিয়াকে এটাই বলেছিলাম যে ওর জীবনের স্রেফ একটা
একটাই উদ্দেশ্য, যে এই সব লোকেদের মধ্যে একজনকে মেরে দিক, আরও পরের জন্মে গিয়ে ছেলের সাথে দেখা করতে পারবে। তারপর কি হলো, ও প্রথমে নেহাকে খুন করলো আর তারপর নিজেকেও মেরে দিল। ব্যাস স্যার, এভাবেই সোনিয়ার মতো অনেককেই আমি মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে আশা দিলাম, আর যেটা আমি চাইছিলাম সেটাই ওদের দিয়ে করালাম। আমি জানতাম এই কাজে অনেক টাকা, তো ধরা না পড়ে যায়, এই জন্য আমি ডার্ক ওয়েবে সুপারি নেভার ওয়েবসাইট বানালাম, আর আমি সফলও হলাম। আচ্ছা, আপনারাই বলুন, আপনারা এরকম কত কলেজ স্টুডেন্টকে জানেন যারা এই বয়সে, আমার বয়সে, কোটিপতি হয়ে গেছে? তুমি কতজন কলেজ স্টুডেন্টকে চেনো যারা এই বয়সে জেলের কাল কুঠুরির মধ্যে বসে ফাঁসির জন্য অপেক্ষা করছে? তাদের মধ্যে তুমি একজন। লোকে চোখের জল মোছানো, তাদের দুঃখে তাদের সঙ্গে থাকা ভালো কাজ, কিন্তু এই ভালো কাজেও তুমি লোভের বীজ ঢুকিয়ে দিয়েছো। আশা করি যে তোমাকে দেখে লোক শিক্ষা নেবে আর কোনো অন্ধবিশ্বাসে বিশ্বাস করবে না। তুমি যা করেছো তার শাস্তি তো তোমায় ভোগ করতেই হবে। আজ আমি খুব খুশি হয়েছি। আজ যদি তোমার মা বেঁচে থাকতেন না, উনিও খুব খুশি হতেন। তুমি আমার জন্য অনেক কিছু করেছো বাবা, মায়ের অভাব কোনোদিন বুঝতেই দাওনি। ওই তো কি যে বলো। এক্সকিউজ মি, ইয়েস, বিয়ের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আপনার পরিচয়? আপনাকেও। থ্যাংক ইউ। চিরাগ, আরে মিউজিক বন্ধ করো। বাবা বাবু, কি চিরাগ, কে করেছে এমন? বাবা ও। চলো, ফাইনালি সেই সময়টা এসেই গেল যখন আমি আকাশে পাখির মতো উঠতে পারবো। ইয়েস, আর তোমার ওরা আমি আমার ক্যামেরায় ক্যাপচার করব। কিন্তু মিস্টার মুক্ত পাখি, খোলা আকাশে এত দূরে উড়ে চলে যেও না যে কোথাও হারিয়ে যাও। ডোন্ট ওয়ারি ম্যাডাম, এমনিতেও রনি স্যার যদি আকাশে হারিয়েও যান তাহলেও মাটিতেই ফেরত আসতে হবে। ওরার আগেই তুমি আমাকে নিচে আসার কথা বলছো। চলো, হয়ে গেছি তৈরি। অল দ্য বেস্ট। Yes, this is so much fun! Oh my god! ইয়েস, কাম অন, কিপ গোইং, কিপ গোইং। Arya, I love you! রনি, আই লাভ ইউ টু। ওয়াও, মনে হচ্ছে ওনার ভালোই এক্সপিরিয়েন্স আছে। অফকোর্স, আমেরিকাতে ও অনেক অ্যাডভেঞ্চার স্পোর্টস ট্রাই করেছে, বাঞ্জি জাম্পিং, প্যারাগ্লাইডিং, আরো অনেক। ইন্ডিয়াতে কোনো কিছু ট্রাই করেনি, আর যখন ইন্ডিয়াতে এসেছে এই সারাদিনের জন্য, তো কেন কিছু ট্রাই করবে না? রনির কিছু হয়েছে, জন, রনির কিছু হয়েছে, দেখো। রনি!
রনি এখানে ছুটি কাটাতে এসেছিলাম। আমি কি করে জানবো এটাই রনির জীবনের শেষ দিন হবে? দেখো, আমরা জানি এই সময়টা খুব কঠিন, কিন্তু প্লিজ ভেঙে পড়ো না। আমি এবার নিউ ইয়র্কে গিয়ে ওর বাবাকে কি জবাব দেবো? আমরা একসাথে এসেছিলাম, কিন্তু ফিরে যাবো একা। আপনি কাউকে সন্দেহ করেন কে মারতে পারে রনিকে? স্যার, রনিকে কেউ কেন মারবে? আমরা তো এখানে কাউকে চিনিও না। এমনটা নয় তো যে ওর কোনো শত্রু আমেরিকা থেকে ফলো করতে করতে এখানে এসেছিল? না স্যার, রনির কোনো শত্রু এখানে ছিল না। হি ওয়াজ সাচ এ লাইভলি পারসন, সবাই ওকে পছন্দ করতো। তাহলে তুমি বলতে চাইছো এখানে ইন্ডিয়াতে ওর কোনো আত্মীয় স্বজন, বন্ধু বা অন্যান্য কেউ নেই এখানে? এই দেশটা আমাদের জন্য অচেনা স্যার, সবকিছু এই প্যারাগ্লাইডিং এর লোকেরা করেছে। প্লিজ অ্যারেস্ট দেম। আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন? এটা আমাদের রুজি রুটির ব্যাপার, আমি কেন মারতে যাব ওনাকে? তাহলে কে মেরেছে রনিকে? স্যার, এটা তো আমিও বুঝতে পারছি না। 3000 ফুট উচ্চতায় গুলি কি করে চললো? কেই বা চালালো? তাহলে রনি 3000 ফুট উঁচুতে উড়ছিল? হ্যাঁ স্যার, আমি নিজে গিয়ার চেক করেছিলাম আর কোনো প্রবলেম ছিল না তার মধ্যে। আর ওর আশেপাশে কাউকে উঠতে দেখেছো? আশেপাশে না স্যার, কেউই ছিল না। আকাশ একদম পরিষ্কার ছিল, চারপাশটাও পরিষ্কার ছিল, আর উনি ওনার রাইড এনজয় করছিলেন। কিন্তু হঠাৎ বুঝতে পারলাম না কি হলো, একদম দড়াম করে নিচে এসে পড়লেন। এই যে ক্ষতটা দেখছো, আমার মনে হচ্ছে অনেক দূর থেকে গুলি চালানো হয়েছিল, হয়তো কোনো রাইফেল দিয়ে। হ্যাঁ, রাইফেলই হবে, কারণ যে হাইটে এই উড়ানটা উড়ছিল ওখান থেকে তো কোনো শার্প শুটারই গুলি চালাতে পারে, কোনো রাইফেল দিয়ে। এখানে আশেপাশে কাউকে বন্দুক বা রাইফেল নিয়ে দেখেছিলে কাউকে? এখানে বন্দুক আনা অ্যালাউ নয় স্যার। আপনি আসল বন্দুকের কথা বলছেন স্যার? পুজোর ক্যাপ বন্দুক ফাটানোরও অনুমতি নেই। আপনারা কাউকে দেখেছেন এখানে? না ম্যাম। না তো। না না ম্যাম। আচ্ছা আলিয়া, আপনি যখন এখানে এলেন রনির সাথে, আপনার কাউকে সন্দেহ হয়েছিল? মানে কেউ আপনাদের ফলো করছে, এমন কোনো লোক যে গন্ডগোলের মনে হচ্ছে? না স্যার, এরকম তো কেউ ছিল না। তাহলে কি গুলি আকাশ থেকে চলেছিল নাকি? স্যার, আমি তো বললাম রনি স্যারের আশপাশে তো কেউই উড়ছিল না, তাহলে আকাশ থেকে গুলি চালালো কে? হ্যাঁ স্যার, আকাশে কেউ ছিল না। আপনি চাইলে এই ফুটেজগুলো চেক করতে পারেন, এখানে কেউ নেই ওর সাথে। এই ফুটেজে তো রনির আশেপাশে তো দূরে দূরেও কাউকে দেখা যাচ্ছে না। স্যার, নিচে থেকে ওপরে তো কেউ গুলি চালায়নি। ইনি বলছেন যে যখন ওপরে উঠছিল কেউ ওর আশেপাশে ছিল না, ওপর থেকেও কেউ গুলি করতে পারবে না। আমার মাথায় এটা ঢুকছে না কে কোথা থেকে গুলি চালালো আর কিভাবে, বুঝতে পারছি না স্যার। অদ্ভুত ব্যাপার তো, ওর কোনো শত্রু নেই, তাহলে ওকে খুন করার জন্য এরকম প্ল্যানিং কে করতে পারে? কেসটা খুব জটিল মনে হচ্ছে। কোনো বাঁকা লোককেই এখানে পাঠিয়ে দিই, বাঁকা প্রমাণ, হয়তো সে কিছু পেতে পারে। আরে বাহ, আজকে আপনারা দুজনে এমন ভাবে কাজে ডুবে আছেন যে মনে হচ্ছে যে অনেক প্রমাণ আমাদের হাতে দিয়ে আমাদেরকে পাঠাবেন এখান থেকে। অনেকগুলো প্রমাণ? হ্যাঁ। আর যদি একটাও না পাওয়া যেত? সোজা করে বলো না, কোনো প্রমাণ পাওনি, খুঁজে দেখোনি? ডক্টর সালুকে ওই গুলির ব্যাপারে কিছু জানতে পারেননি? আপাতত এইটুকু জানতে পেরেছি ভাই, ওপর থেকে কোনো ইউএফও গুলি চালিয়েছে। শালুকে, তুমি না কোনোদিনই সোজাসুজি করে কথা বললে না। আরে এটা কি, এটা বোঝাও, আমাকে বোঝানোর জন্য এরকম করেছো? হ্যাঁ বলো। এ দেখো বস, রনি মাটি থেকে 3000 ফুট উঁচুতে উঠছিল, আর ওর গুলিটা লেগেছে তার ওপর থেকে প্রায় 1000 ফুট উঁচু থেকে, আর এই গুলিটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে গায়ে লেগেছে। আমার তো ভেবেই কেমন যেন মাথাটা ঘুরছে। আকাশের উপর থেকে কে গুলি চালাতে পারে ওর উপর? এটা কিভাবে সম্ভব? এখনো হয়নি, আরো বাকি আছে বস। এই গুলিটা প্রায় 3 কিলোমিটার দূর থেকে ছোড়া হয়েছে। ভারী অবাক কাণ্ড, তাই না দয়া? 3 কিলোমিটার দূর থেকে গুলি চালানো হয়েছে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রনির গলার ভেতর ঢুকে যায় আড়াআড়ি।
তার মানে রাইফেলটা খুব পাওয়ারফুল ছিল মনে হয়। একদম ঠিক বস, রাইফেলটাও পাওয়ারফুল ছিল আর গুলি যে চালিয়েছে তারও হাতটা পাকা। এত উঁচুতে হাওয়া খুব জোরে প্রবাহিত হয় আর টেম্পারেচারও কম বেশি হতে থাকে, তবুও লক্ষ্যটা মিস করেনি, একদম নির্ভুল পয়েন্টে গিয়ে লেগেছে। গুলি যে চালিয়েছিল খুব পাকা খেলোয়াড় ডক্টর, সব শুটার। একদম। আর এইরকম শার্প শুটার সহজে তো পাওয়া যায় না যে এই কাজটা করে দেবে। কিন্তু স্যার আমরা সমস্ত ভিডিও দেখেছি, যখন রনি আকাশে ছিল তখন ওর আশেপাশে কোনো প্যারাসুট বা চপার ছিল না স্যার, আকাশ একদম পরিষ্কার ছিল। সেটাই তো বুঝতে পারছি না যে ওই কিলার কোথা থেকে গুলিটা চালিয়েছিল, অথচ আকাশটা পরিষ্কার ছিল। ও কি মেঘের আড়ালে লুকিয়েছিল? আর স্যার ওই গুলিটার থেকে কি জানতে পারলাম? কিচ্ছু পাওয়া যায়নি পুরবি। আমি ব্যালিস্টিক ডিপার্টমেন্টের পুরো ডেটা চেক করেছি, এরকম গুলির তো কোনো রেকর্ডই নেই। স্যার, এই গুলিটা নিশ্চয়ই কাস্টমে বানানো হয়েছে। হ্যাঁ, নিজের মতন গুলিটা বানিয়েছিল, এমন গুলি যেটা 3 কিলোমিটার দূর থেকে চালানো যায় আর সোজা গিয়ে টার্গেটে হিট করে। আর স্যার, এই গুলিটা যখন এত শক্তিশালী, তো এর রাইফেলটাও বেশ স্পেশাল হবে। হ্যাঁ, এক কাজ করা যাক, গুলিটাকে ব্যালিস্টিক ডিপার্টমেন্টে যাচাইয়ের জন্য পাঠাই, দেখি কি রিপোর্ট আসে। আর সে যেই হোক, এত উপরে চলে গিয়েছিল খুন করার জন্যে, এবার ওকে তো মাটিতে নামতেই হবে। ব্রাদার, উই ক্যান ডু ইট। আরে ইয়ার গুরু, আর চলতে পারবো না, খুব হাঁপিয়ে গেছি আমি। ব্যাস নবীন, আর বেশি দূর নয়, 3000 ফিট চড়ে ফেলেছি, পাশেই আছে। উই ক্যান ডু ইট, কাম অন। এমন মনে হচ্ছে যে রনির মার্ডারের ফটোকপি দেখছি। 3000 ফিট উপরে ঠিক ওরকমই গুলি মেরেছে মাথার পেছনে। একেও একইভাবে গুলি চালিয়েছে। আচ্ছা, তোমরা যখন ট্রেকিং করছিলেন, এই হিতেনের পিছনে কেউ কি ছিল? না স্যার, হিতেনই সবার পিছনে ছিল স্যার। স্যার এই দেখুন ফুটেজ। স্যার স্যার এটা ওই জায়গায় যেখানে এই সব কিছু হয়েছে। অদ্ভুত তো, পিছনে তো খোলা আকাশ রয়েছে, এমন কোনো জায়গা নেই যেখান থেকে গুলি করা যায়। তাহলে ওর গুলি লাগলো কি করে? দুটো কেসেই ধরা যাচ্ছে না যে গুলি কোথা থেকে চলেছে। স্যার একদম ঠিক বলছেন, আকাশ থেকে কোনো কাক বা পায়রা কি করে গুলি চালায়? এই গুলিটা চালালো কে? আর এই দুটো গুলি 24 ঘন্টার মধ্যেই চলেছে। আমার মনে হয় এই দুটো কেসের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। আচ্ছা, এই হিতেন কি কাজ করতো? স্যার ও কলেজ স্টুডেন্ট ছিল স্যার, মুম্বাই গ্র্যাজুয়েশন করতে এসেছিল স্যার। ট্রেকিং এর অনেক শখ ছিল। অভিজিৎ, বুঝতে পারছি না যে কেউ একজন কলেজ স্টুডেন্টকে মারার জন্য এত প্ল্যান করবে কেন? সেটাই তো, প্রথমে রনি আর এখনই হিতেন। তবে আকাশ থেকে তৃতীয় গুলিতে অন্য কেউ মারা যাওয়ার আগে এই খুনিকে ধরতেই হবে খুব তাড়াতাড়ি। গত 24 ঘন্টায় দুটো খুন হয়েছে, দুটোই যুবক, আর দুজনকে মারার পদ্ধতিও অদ্ভুত। অদৃশ্য খুনি। স্যার দুজনেরই মৃত্যু হয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে গিয়ে। মাটি থেকে 1000 ফুট ওপরে মেরেছে স্যার।
কিন্তু স্যার ভাবার বিষয় এটাই যে খুনি এই অ্যাডভেঞ্চার স্পোর্টের সময়টাই কেন বাঁচলো এদেরকে মারার জন্য? ও তো ওদের যে কোনো সময় মারতে পারতো। এত লম্বা প্ল্যান দুটো বাচ্চাকে মারার জন্য? শুধু প্ল্যানিংটাই বড় ছিল না দা, গানটাও বড় ছিল। এই যে এইরকম। এটা কি রাইফেল স্যার? এটা হলো PX-65 রাশিয়ান গান, এটা লং রেঞ্জ। এইরকম বন্দুক দিয়ে মারা হয়েছে। ডক্টর সালুকে, এই বন্দুকটা দিয়ে 3 কিলোমিটার দূরে টার্গেটে কি হিট করা যায়? হ্যাঁ ফ্রেডি, শুটিং রেঞ্জ আমি এটা ট্রাই করে দেখেছি। এর রেঞ্জ 3 কিলোমিটারের বেশি আছে। এরকম বন্দুক তো হয় মিলিটারিদের কাছে থাকবে আর না হলে উগ্রপন্থীদের কাছে। ঠিক বলেছো বস। আর সেই জন্য আমার মনে হয় এটা শুধুমাত্র মার্ডারের ব্যাপার নয়, বড় ধরনের অপরাধ হতে চলেছে, লার্জ স্কেলে। দয়া স্যার, একটা কাজ করো, দিল্লিতে যাও আর ইন্টেলিজেন্স ব্যুরো থেকে খোঁজ নাও যে এরকম বন্দুক কাদের হাতে থাকতে পারে আর সেটা কিভাবে। এই সমস্ত খুন এই রাইফেল দিয়েই হয়েছে। আর আপনারা তো জানেনই, এরকম হাই প্রোফাইল রাইফেল তো সবার কাছে থাকে না। আপনি একদম ঠিক বলছেন স্যার। আর যেটা আমাদের দেখা দরকার সেটা হলো এই রাইফেলটা যদি কেউ কিনতেও চায় তাহলে কিনতে পারবে না। এটা একটা কিংবা দুটো পিসে বিক্রি হয় না, বড় অ্যালটমেন্ট হয় এগুলোর। তাহলে কয়েক বছর আগে যে আতঙ্কবাদী হামলা হয়েছিল তার মধ্যে এই ধরনের রাইফেল ইউজ হয়েছিল? হ্যাঁ স্যার। তাহলে আপনাদের কোনো আতঙ্কবাদী গ্রুপের উপর সন্দেহ হয়? আগে হ্যাঁ স্যার, যদি আমাদের সন্দেহ ঠিক হয় তাহলে আমরা জানি যে এর পেছনে ঠিক কার হাত আছে। কার? এই অঞ্চলেই কিছুদিন আগে আমাদের আর্মি অনেক অস্ত্র আটক করেছিল। ওই অস্ত্রের মধ্যে এই রাইফেলটাও ছিল। হ্যাঁ প্রতাপ স্যার, সমস্ত আতঙ্কবাদী মরে গেছে, ওদের মধ্যে একজন পালিয়ে গেছে, তবে আমরা সমস্ত হাতিয়ার আটকে নিয়েছি। ওয়েল ডান প্রতাপ স্যার। আর যে টেররিস্টরা পালিয়ে গেছে তাদের সম্পর্কে সমস্ত পোস্টকে অ্যালার্ট করে দাও। তাহলে এই কাজ ওই আতঙ্কবাদীর হতে পারে যে পালিয়ে গিয়েছিল ওখান থেকে। হ্যাঁ স্যার। আর আমাদের ইনফরমেশন অনুযায়ী এই আতঙ্কবাদী গ্রুপ খুব বড় একটা কিছু করতে চলেছে। বোধহয় এটাই সেটা শুরু। এই দুটো অপরাধ সাধারণ কোনো খুন নয়, এটা নিশ্চয়ই কোনো বড় সড় ষড়যন্ত্র, কোনো দুষ্কৃতী আক্রমণ ঘটতে চলেছে। হ্যাঁ স্যার। আর এই খুনগুলোকে আটকানোর জন্য প্রথমে আমাদের আকাশ থেকে চলা গুলির রহস্য ভেদ করতে হবে স্যার। আর এই রহস্যের কিনারা করার জন্য সবার আগে আমাদের এটা জানতে হবে যে এই আতঙ্কবাদীরা রনি আর হিতেনের মতো সাধারণ লোকের হত্যা কেন করলো। আচ্ছা, এমন কি কমন আছে এই দুটো কেসে? স্যার, দুটো মার্ডারই আকাশে হয়। দুবারই গুলি উপর থেকে চালানো হয়েছে, পুরো পাওয়ারফুল রাইফেল দিয়ে। এটা প্রফেশনাল শার্প শুটারের কাজ হবে। আর স্যার, এই দুটো কেসেই কোনো ভ্যান্টেজ পয়েন্ট নেই, আর এমন কোনো জায়গা নেই যেখানে বসে খুনি এই দুজনকেই গুলি করতে পারে। তেমন কোনো জায়গা ছিল না, তেমন কোনো জায়গা ছিল না। খুন করার এটাই মূল কারণ নয় তো? তাহলে স্যার আপনি বলতে চাইছেন যে খুনির কাছে বসে গুলি চালানোর কোনো জায়গা ছিল না, আর ও এটা শিওর হতে চেয়েছিল যে টার্গেট যেন কোনোভাবেই মিস না হয়, সেই জন্যই ও এদের উপরে প্র্যাকটিস করছিল। এক্স্যাক্টলি অভিজিৎ, এক্স্যাক্টলি। সে গুলি ছোড়ার প্র্যাকটিস করছিল। তার মানে স্যার ওর আসল টার্গেট অন্য কেউ? স্যার, যদি কোনো ভ্যান্টেজ পয়েন্ট নাই থাকে তাহলে ও গুলি চালাচ্ছিল কোথা থেকে? পঙ্কজ, উত্তরটা তোমার প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। আচ্ছা এটা বলো, আমরা মানুষ ডানা ছাড়া আকাশে কিভাবে ওড়ে? স্যার, এরোপ্লেন বা হেলিকপ্টারের মাধ্যমে। ব্যাস, তুমি তোমার উত্তর পেয়ে গেছো। কিন্তু স্যার ওখানে ওই ক্রাইম সিনে আকাশের ওপর কোনো চপার তো ছিলই না স্যার, না কোনো কেবল কার ছিল ওখানে। তাহলে অন্য কিছু থাকবে, অন্য কিছু থাকতে পারে। অভিজিৎ, ম্যাপটা বের করো, ওই এলাকার চারপাশটা ভালো করে দেখো, দেখো এমন কিছু পাওয়া যায় কিনা। এমন কিছু আছে নাকি যেখান থেকে মানুষ হাওয়ায় উঠতে পারে? জঙ্গল আছে, আর হ্যাঁ, দুটো হট এয়ার বালুন রেঞ্জও রয়েছে। একটু দেখো তো, যেখানে খুন হয়েছিল সেখান থেকে এটা কতটা দূরে? স্যার, এই দুটো 60 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। তাহলে একটা কথা তো কনফার্ম,
খুনি ওখানে হট এয়ার বেলুনে বসেছিল আর সেখান থেকেই ও গুলি চালিয়েছিল 3 কিলোমিটার দূর থেকে। স্যার, কেউ যদি হট এয়ার বেলুনে চড়তে চায় তাহলে আগে থেকে বুকিং করতে হয়, এমনি কেউ যেতে পারে না। কোনো ব্যাপার না, তোমরা ওই হট এয়ার বেলুনের অফিসে গিয়ে খোঁজ নাও যে এমন কোন ট্যুরিস্ট ছিল যে ওই 2 দিনে ওই 2 হট এয়ার বেলুনে ঘুরেছিল। এটা টোটাল 12 জনের লিস্ট আছে যারা সেদিন হট এয়ার বেলুনে বসেছিল। কিছু জন একা বসেছিল, কিছু জন গ্রুপ বানিয়ে বসেছিল। তোমার কি মনে আছে এদের মধ্যে কতজনের কাছে কোনো জিনিস বা ব্যাগ ছিল? বা কোনো সন্দেহজনক কাউকে দেখেছো? না, বদমাস তো কাউকে লাগছিল না, কিন্তু একজন বয়স্ক আন্টি ছিলেন, পিঠে একটা ব্যাকপ্যাক ছিল আর চোখে চশমা আর মাথায় টুপি পরেছিলেন। হ্যাঁ, আমরাও অবাক ছিলাম যে এই বয়সে এই সব ট্রাভেলিং এর ইচ্ছা। আর যখন ফটো তোলা হচ্ছিল উনি লজ্জা পাচ্ছিলেন আর নিজের মুখ লুকোচ্ছিলেন। রবি, এই বয়স্ক আন্টি শার্প শুটের শুনে একটু অদ্ভুত লাগছে না? হ্যাঁ স্যার, আমি এখানে পাইলট। 25শে ফেব্রুয়ারি স্যার সব মিলিয়ে আমি 6 জনকে এয়ার বেলুনে চাপিয়েছি স্যার, আর 2 জনকে দিনের স্যার। আচ্ছা, তাদের মধ্যে কেউ মানে গন্ডগোলের লোক মনে হয়েছিল, কিংবা যার কাছে কোনো জিনিসপত্র ছিল? স্যার এরকম তো কেউ ছিল না। হ্যাঁ, একজন বয়স্ক মানুষ ছিল, জানি না কারো বারবার চিৎকার করছিল, হয়তো ওর মুড খারাপ ছিল বা খিটখিটে ধরনের ছিল। ওনার হাতে কোনো কিছু ছিল? জিনিস তো ছিল না। হ্যাঁ, একটা লাঠি নিয়ে হাঁটছিল। লাঠি নিয়ে হাঁটছিল? হেই, তোমাদের সাহস কি করে হলো আমার ছবি নেওয়ার, আমাকে জিজ্ঞেস না করে? কিছু ভদ্রতা আছে না নেই? ওরাও ওগুলো ওরাও। আচ্ছা, ফটো তোলার জন্য রেগে গেছিল? কি অদ্ভুত ব্যাপার, তাই না স্যার? লোক হট এয়ার বেলুনে তো প্রতিদিন বসে না, তাই না? তারা নিজেরাই ফটো তুলতে চায় যাতে এই স্মৃতিকে তারা সারা জীবন রাখতে পারে। আর কোনো বিশেষ কথা মনে আছে ওর ব্যাপারে? স্যার জানি না বলাটা ঠিক হবে কিনা। না না, বলো, যেটা মনে আছে খুলে বলো। ওনাকে হাঁটতে দেখে মনে হচ্ছিল না যে ওনার লাঠির প্রয়োজন আছে, কিন্তু তাও উনি লাঠি নিয়েই চলছিলেন। আচ্ছা, হ্যাঁ স্যার। কিছু জানতে পারলে? স্যার এখানে একজন বয়স্ক মহিলা এসেছিল আর তার হাতে একটা ব্যাকপ্যাকও ছিল। আর হ্যাঁ, ওই মহিলা ছবিও তুলতে চাইছিল না। আচ্ছা, এখানেও একজন বুড়ো লোক এসেছিল হট এয়ার বেলুনে চড়তে লাঠি নিয়ে, আর তারও ফটো তোলায় আপত্তি ছিল। স্যার এই বয়স্ক মহিলা আর বয়স্ক লোক একই ব্যক্তি নয় তো? ওই শার্প শুটার, ওর ব্যাগে আর ওর লাঠিতে ওই রাইফেলটা ছিল যা দিয়ে খুন করেছে। আর স্যার 2 দিনই এ একাই ওপরে গিয়েছিল, কারণ যদি অন্য টুরিস্টের সাথে যেত তাহলে রাইফেল সেট করতে আর টার্গেট সেট করতে প্রবলেম হয়ে যেত। না পূরবী, আমার মনে হচ্ছে একলা যায়নি। মানে ওই হট এয়ার বেলুন চালানো আর সঙ্গে এই রাইফেলটা চালানো, দুটো কাজ একসঙ্গে করা মুশকিল। ওই হট এয়ার বেলুনের পাইলটও ছিল সঙ্গে। মানে স্যার এই অপরাধে পাইলটও যুক্ত? একটা কাজ করো, ওই পাইলটটাকে ধরো তাড়াতাড়ি। ওই দিন ওই বয়স্ক মহিলাকে বেলুনে উপরে কে নিয়ে গিয়েছিল? পাইলট কে ছিল? সঞ্জীব ছিল। এই পালাবি না, দাঁড়া দাঁড়া দাঁড়া। না আমাকে মারতে পারবে না ওকে। এই এই সঞ্জীব! আরে তো প্রাণ দেওয়ার জন্য একদম তৈরি ছিল। এটা কোনো ছোটখাটো মার্ডার নয় পঙ্কজ, অনেক বড় মিশন। যদি তাড়াতাড়ি আটকানো না যায় তাহলে বড় সড় বিপদ হবে। আচ্ছা গীতা, 24শে ফেব্রুয়ারি যে লোকটা গ্রুপে যেতে চাইছিল না, একলা যেতে চাইছিল, ওর পাইলট কে ছিল? কে নিয়ে গেছিল? সোলো ট্রাভেলারকে তো দিনেশ নিয়ে গিয়েছিল। অদ্ভুত ব্যাপার দিনেশ, এতক্ষণ ধরে চুপ করে আছো, কিছু বলছো না কেন? তোমরা আমাকে ধরতেই পারবে না। এখন যমরাজ তোকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মুডে নেই। যতক্ষণ না আমাদের প্রশ্নের উত্তর আমরা পাবো, তোকে বেঁচে থাকতে হবে। চল। মারো, যত পারো মেনে নাও, আমার কিচ্ছু যায় আসে না। আর তাছাড়া তোমাদের এই আইনের কমজোরি থাপ্পড়ে এত শক্তি নেই।
যে আমার অপরাধের মজবুত হাড়কে গলাতে পারবে, বুঝলে? তোমার ওপর যদি টর্চার করতেই হতো তাহলে ওর জন্য তো 2 মিনিটের কাজ আমাদের কাছে। কিন্তু তারপর মনে পড়ে তোমার পরিবারের কথা, তোমার বোন। পরের মাসে ওর বিয়ে না? কেমন লাগবে ওর যে ওর বিয়ে হচ্ছে আর বিয়ের পরে ওর ভাই এই পৃথিবীতে নেই? হ্যাঁ, আর তোমার মা প্রত্যেক মাসে খরচার জন্য টাকা পয়সা পাঠাও না? তোমার মৃত্যুর পর কে খেয়াল রাখবে তার? কিছু ভেবেছো এ ব্যাপারে? হ্যাঁ, না। চলো, এখনো সুযোগ আছে, রাজ সাক্ষী হয়ে যাও। কথা দিচ্ছি তুমি জেলে যাওয়ার পরে তোমার মায়ের খেয়াল আমরা রাখবো। সত্যি? মানে পুরো খেয়াল রাখবে? পুরো খেয়াল? হ্যাঁ, তোমার মায়ের পুরো খেয়াল রাখা হবে। তুমি শুধু এটা বলো কার জন্য কাজ করো, তোমার বসের নাম কি? বলে দেব? সত্যি বলে দেব? হ্যাঁ, বলো। আমি যার জন্য কাজ করি না, যে আমার বস স্যার, তার নাম হলো এসিপি প্রদ্যুম্ন। এসিপি প্রদ্যুম্ন, যাও ধরে নাও আর গ্রেপ্তার করে নাও তাকে। বলেছিলাম না আমি কিচ্ছু বলবো না, যা করার আছে করে নাও। সিআইডি কোথাকার, সিআইডি। বস বস, কোনো ব্যাপার না, কিচ্ছু বলতে হবে না। এখন না তোমাকে কিছু জিজ্ঞাসা করব, কিছু বলার জন্য তোমাকে আমরা জোর জবরদস্তিও করব না, কিচ্ছু করব না। শুধু একটাই কাজ করব, আমরা তোমাকে ঘুমোতে দেব না। শুতে দেবেন না? এমনিতেও আমি জেগে থাকলেও আমি আপনাদের কিছুই বলবো না। কোনো প্রয়োজন নেই, কিচ্ছু বলো না, কিন্তু আমরা শুতে দেব না তোমাকে। ওকে ভাই দয়া, আমি এটা শুনেছিলাম যে মানুষ কোনো কিছু না খেয়ে অনেক দিন সার্ভাইভ করতে পারে, কিন্তু না ঘুমিয়ে। কত কষ্ট হবে এই বেচারার। তোর বাঁচাটা খুবই মুশকিল, আমি এসব দেখতে পারবো না। সময় কাটানোর জন্য খুব ভালো হবে, তাই না? তোর জীবনের শেষ মুহূর্তগুলো তুই এই কাঁটার সঙ্গে গুনতে থাকবি, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে ঘুমোতে দিও না। ফ্রেডি স্যার, আরে কোথায় আছেন আপনি? যতক্ষণ না মুখ খুলবি চোখের পাতা এক করবি না, বুঝলি? 5 মিনিটের জন্য নয়, চল না 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট তো শুতে দাও। 1 সেকেন্ড, শোবো না, শোবো না একদম, শোবো না, শোবো না একদম। শোবো না আমি। এবারও ভেঙে পড়বে।
সবকিছু বলতে বাধ্য হবে। বললু, বললু তুই শুবি না, ওঠ। এই ঘুমোতে চাস? আরে ওকে একটু ঘুমোতে দাও। কি প্রবলেম তোমাদের? ঠিক আছে, তোমাকে ঘুমোতে দেবো আমরা। আগে বলো যে তোমাদের গ্রুপের প্ল্যানটা কি? হ্যাঁ বলছি, আমার নাম দীনেশ নয়, আমার নাম আমার নাম বললু। দীনেশ নয় আমার নাম। আর আমাকে স্পেশালি এই মিশনের জন্য তৈরি করা হয়েছিল। আর যে দুটো মার্ডার হয়েছিল না, ওটা প্র্যাকটিস ছিল। আমাদের আসল মিশন হলো ওকে মারা। আর ওই যে ওকে কি যেন নাম, স্টিভ মার্টিন। ওই শান্তির দূত যে সম্প্রতি ভারতবর্ষে এসেছে দেশে শান্তির বার্তা নিয়ে, যাতে সমগ্র বিশ্ব এই বার্তাকে সমর্থন করে, যাতে উগ্রপন্থীরা শেষ হয়। এসিবি, আমরা চাই না যে আতঙ্কবাদ কখনো শেষ হোক। আর স্টিভ মার্টিন তো মরবেই, তোমরা কিচ্ছু করতে পারবে না। আর আর যদি তোমরা বাঁচিয়েও নাও না, আমরা স্টিভ মার্টিনকে খতম করে দেবো একেবারে। আমাদের যে শার্প শুটার আছে না, একদম পাক্কা নিশানা তার। কোথায় মারবে ওকে আর কখন? বল। ও যখন কনফারেন্সে ভাষণ দেবে না, ওটাই সব থেকে সঠিক ওটাই সব থেকে সঠিক সময়। ওটাই সব থেকে সঠিক সময় হবে। ওই সময় ওর আশেপাশে কোনো সিকিউরিটি থাকবে না। আর যে কনফারেন্সটা আছে না, ওটা বিল্ডিংয়ের ছাদেতে হবে। তো ওই হট এয়ার বেলুনেতে আমাদের শার্প শুটার যাবে আর ওখানেই গুলি মারবে। কনফারেন্স ঘন্টা খানেকের মধ্যে শুরু হবে, এখন তাড়াতাড়ি ওখানে আমাদের পৌঁছতে হবে। আরে তোমরা যতই চেষ্টা করে নাও, বাঁচাতে পারবে না ওকে। আর হ্যাঁ, তোমরা যদি বাঁচিয়েও নাও না, তাহলে আমরা আবার প্ল্যান করব, দ্বিতীয়বার মারবো। কে মারবে? কিরকম দেখতে ও? আরে আমি ওর মুখ দেখিনি এখনো পর্যন্ত। যখনই আসে ছদ্মবেশে আসে। তোমরা কি একে হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি। স্যার, আমরা কি হট এয়ার বেলুনটা আটকাতে পারি না যতক্ষণ এই কনফারেন্স শেষ হচ্ছে? না ফেডরিক, এই সব কিছু বন্ধ করা যাবে না। আজকে আটকালে কালকে অন্যরকম প্ল্যান করবে। আজকের প্ল্যান আমরা জানি, আজই ওদেরকে ধরবো। সিআইডি মিস্টার স্টিভ মার্টিন কোথায়? ওপরে কনফারেন্স রুমে। ওর কাছে নিয়ে চলুন। আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার, এখানে 4টে বেলুন আছে। দুটো ওপরে আছে আর দুটো রেডি হচ্ছে। আমার সামনে যে বেলুনটা আছে স্যার, ওতে একটা কাপল আছে আর ওই ছেলেটার কাছে ব্যাকপ্যাক আছে। নজর রাখো ওদের উপরে। কারা কারা আসছে, কারা কারা যাচ্ছে, সবাইকে ফলো রেখো, ওকে? স্যার, ওদের বেলুন টেক অফ করেছে। হ্যাঁ,
এই দুনিয়াতে টেরোরিজম কেন আছে এই প্রশ্নটা আমাদের জানা দরকার। আর এই টেরোরিজম তখনই বন্ধ হবে যখন সব দেশ একসাথে ভাই ভাই হয়ে থাকবে। টেরোরিজমকে আমাদেরকে গোড়া থেকে উপরে ফেলতে হবে। দুজন মিউজিশিয়ানকে দেখছি, ওরার জন্য তৈরি হচ্ছে। ওদের হাতে গিটারের ব্যাগ আছে। এবার এটা বলা খুবই মুশকিল যে ভেতরে গিটার আছে নাকি গান। স্যার আরও একটা লোক এসছে, ওর কাছে একটা ব্যাকপ্যাক আর একটা ক্রাচ রয়েছে। অপেক্ষা করা যাক। স্যার ক্যামেরা ক্রু এসেছে, ওদের কাছে আবার দুটো ব্যাগ। ক্যামেরা ক্রু? ওদের দিক থেকে নজর সরিও না, নজর রাখো ওদের উপরে। স্যার এখানে তো অনেক বেলুন উঠছে। সুইসাইড বম্বিং কি এটা? কেউ নিজের খুশিতে নিজের প্রাণ কি করে দিতে পারে? জীবন প্রেসিয়াস। ও নো, উই নিড টু রেসপেক্ট এতগুলো বলুন, এর মধ্যে আমরা যেটা খুঁজছি সেটা কোনটা? মনে হচ্ছে ছদ্মবেশে এসছে, মুখ দেখে গন্ডগোলের মনে হচ্ছে। না, ওই দুটোর উপর নজর রাখো। আমরা যেন সব সময় একটা কথা মনে রাখি, ওয়ার্ল্ড ওয়ার 1 আর ওয়ার্ল্ড ওয়ার 2। এটা তো গিটার। হচ্ছে কি এখানে? উপরে গিয়ে এরা মিউজিক বাজাবে নাকি? বাকি সমস্ত বেলুন তো চলে গেছে, একটাই আছে। মানে স্যার খুনি এই বেলুনের মধ্যেই রয়েছে? ওয়েট অ্যান্ড ওয়াচ। মানে স্যার খুনি এই বেলুনের মধ্যেই রয়েছে? এরা তো নিজেদের জায়গা থেকে নড়ছে না। ক্যামেরা ক্রু? স্যার এ কোথায় গায়েব হয়ে গেল? স্যার এর কাছে তো রাইফেল রয়েছে, যেমনটা সালুমকে স্যার বলেছিল। অভিজিৎ,
মিস্টার স্টিভ, ইউর লাইফ ইন ডেঞ্জার। আপনার জীবনের সংশয় আছে। তাহলে কি করবে? উই হ্যাভ আ প্ল্যান। থ্যাংক ইউ সিআইজি। যদি আজকে আপনারা ঠিক সময় না আসতেন আমি বেঁচে থাকতাম না। দেখুন, বিপদ কিন্তু এখনো কাটেনি, ঠিক আছে? এখনো খুনিকে ধরতে পারেনি, সেই জন্য বি সেফ, বি কেয়ারফুল। ওকে ফ্রেডি, পঙ্কজ, ওই বেলুনে নজর রাখো, চোখের বাইরে যেন না যায়। হ্যাঁ স্যার, আমরা বেলুনটাকে ট্র্যাক করছি। হ্যাঁ পুরবি, গুড জব, কংগ্রাটস। ওরা ধরা পড়েছে মিস্টার অভিজিৎ? হ্যাঁ, খুনি ধরা পড়ে গেছে। ইয়েস, ওয়েল ডান। সিআইডি অনেক বছর ধরে এই দেশের সেবা করে চলেছে, আর আজকে আরেকবার আপনারা একটা ভয়ঙ্কর টেররিস্টকে ধরেছেন। আজ আমরা একজনকে ধরেছি, এরপরে পুরো গ্রুপটাকে ধরে ফেলবো। মিস্টার স্টিভ, উই আর ভেরি প্রাউড অফ ইউ। এই সমাজে আপনার মতো মানুষদেরই দরকার, যারা আপনার মতো সাহসী আর সৎ। তাহলে তুমি ছদ্মবেশে রনি আর হিতেনকে মেরেছ? তোমার মতো একজন সব সুপার জেলের ভাত খেয়েও ফাঁসির অর্ডার আসার আগে পর্যন্ত। তোমার কি মনে হচ্ছে তোমরা আমাকে ধরে নিয়েছো তো স্টিভ প্রাণে বেঁচে যাবে? কখনো নয়। আমাদের ক্ষমতা এত বেশি যে তোমাদের আইন এটা খুঁজতে খুঁজতে হাঁপিয়ে যাবে, কিন্তু আমরা শেষ হব না। শেষ হবে তোমাদের এই দেশ। শোন ছাড় পোকা, আমাদের দেশের উপর অনেকে খারাপ নজর দিয়েছে, আবার চলেও গেছে। জানিস আমাদের দেশ কত বছর স্বাধীন হয়েছে? ৭৪ বছর। আর এই ৭৪ বছরে আমাদের দেশের জওয়ানরা জানি না কত আতঙ্কবাদীকে মেরেছে। আজ তোর পালা, কাল তোর সঙ্গীদের পালা। আমাদের দেশ থাকবে, খুব ভালোভাবেই থাকবে। আর এই দেশ থেকে যদি কোনো জিনিস চলে যায়, সেটা হলো আতঙ্কবাদ। বুঝেছিস? আতঙ্কবাদ। আতঙ্কবাদী, পিঠেই গুলি মারবি। আমরা এখানে গুলি খাই, এখানে।